আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় পীযূষ গায়েন মহাশয়। মূল ভারতীয় সনাতন ধর্ম এবং বুদ্ধ এই বিষয়ে উনি আলোচনা রাখবেন। নমো বুদ্ধায়। এতক্ষণ যে বহু বিষয় আপনারা শুনলেন, বিশেষ করে পঞ্চশীল এবং যে 4 নোবেল ট্রুথ যে আলোচনা করলেন, এবং তার আগে মিলন খুব অসাধারণ কতগুলো বিষয় আপনাদের সামনে তুলে দিচ্ছে। যে মূল ভারতীয় ধর্ম সনাতন ধর্ম, এই সনাতন শব্দটি খুব বেশি করে শুনতে পাচ্ছি। এখন সনাতন শব্দর যে মূল অর্থ, এই অর্থ আমরা কম বেশি সবাই জানি। অর্থাৎ সহজ কথায় যেটা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। অর্থাৎ এটা প্রাচীনকাল থেকেই চলে আসছে যে বিষয়গুলোকে, আমরা সেটাকেই বলি সনাতন। এখন আমি শুধু এখানে কিছু বেশি বক্তব্য না রেখে কিছু তথ্য শুধু দেব, যেটা আমরা এখানে বেশিরভাগ আছি সবাই এই নিয়ে পড়াশুনো করি, এ বিষয়ে জানি, এ বিষয় নিয়ে চর্চা করি। সেই জন্য আমার মনে হয় তথ্যগুলোই যথেষ্ট হবে। পরবর্তীকালে আমরা নিজেদের মধ্যে নিজেদের বিশ্লেষণ করলে এটা বুঝতে পারবো যে আমরা কোন জায়গাটা আছি। এই সনাতন শব্দটি আমরা পরবর্তীকালে দেখেছি বিভিন্ন যে সমস্ত ধর্মীয় গ্রন্থ, সেখানে কিছু কিছু সনাতন শব্দ রয়েছে। আর আমরা সনাতন শব্দটি মূল যেখানে পাচ্ছি যে প্রাচীন গ্রন্থের, সেটা হচ্ছে ধম্মপদ। এই ধম্মপদ গ্রন্থটি আমাদের কাছে গীতা গ্রন্থটি যতটা পরিচিত, ধম্মপদ গ্রন্থটি কিন্তু ততটা পরিচিত না। আমাদের অনেকেই জানি না যে ধম্মপদ বুদ্ধের যে দর্শন, এই যে পঞ্চশীল বলছি, অষ্টশীল বলছি, দশশীল বলছি, এবং মানুষ মানুষের জন্য কি করবে, কল্যাণে কাজ করবে, সেটা কোথায় লেখা আছে? ধম্মপদে। অর্থাৎ মানুষের আচার আচরণ, সে কিভাবে চলবে। বুদ্ধের দর্শন হচ্ছে এটাই, যে একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করবে, তার আত্মীয় স্বজনের সঙ্গে কেমন ব্যবহার করবে, তার প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করবে, সেটাই কিন্তু ধম্মপদ। আর এই ধম্মপদ হচ্ছে বিশ্বের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এবং যার থেকেই কিন্তু সমস্ত কিছু নেওয়া হয়েছে। এই ধম্মপদের প্রথম অধ্যায়ের 5ম শ্লোকে আমরা পাচ্ছি, নাহি বেরেনো বেরানি সম্বন্ধিত কুদাচনং অবেরণ চ সম্বন্ধি এসো ধম্ম সনাতন। অর্থাৎ শত্রুতা দ্বারা কখনো শত্রুতা দমন করা যায় না, বন্ধুতা দ্বারাই ইহা দমন করিতে হয়, ইহাই সনাতন ধর্ম। এটা আমরা পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নগুলো এসেছে, যে কিছুদিন আগে যেটাকে বলা হচ্ছিল যে হিন্দু ধর্ম, এখন সেটাকে সনাতন ধর্ম বলে প্রচার করা হচ্ছে। এটা কি ঠিক না ভুল? এটা কোথায় সমস্যা? এখন আমরা যদি দেখি যে দ্বাদশ শতাব্দী, খুব সহজ কথায় বলবো, সহজভাবে তথ্যগুলো দেব, যে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বাংলায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই শব্দগুলো কিন্তু প্রচলিত ছিল না। দ্বাদশ শতাব্দী 1206 সাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাংলায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই শব্দ প্রচলিত ছিল না। এই শব্দ দ্বাদশ শতাব্দীর পরে এসেছে। এখন এই যে তারপরে একটু আগে মিলন যে কথা বলল, যে এই যে বেদ, উপনিষদ ইত্যাদি যে সমস্ত শাস্ত্র, যত গ্রন্থ কথা বলা হচ্ছে, বিশেষ করে সংস্কৃত ভাষা ইত্যাদি কথাগুলো আসছে, সেইগুলো কবে থেকে? খুব সহজভাবে নিজেদের প্রশ্ন করি। আচ্ছা, সম্রাট অশোক যে শিলালিপি, স্তম্ভলিপি, গুহালিপি ইত্যাদি যে লিখেছেন, সেখানে সংস্কৃত ভাষায় কোনো লেখা কি আছে? ভালো করে প্রশ্ন করে দেখুন নিজেকে, যে আমরা কি কি দেখতে পাচ্ছি সেখানে? খরষ্টি ভাষা, আর্মিয়া ভাষা, পালি ভাষা, প্রাকৃত ভাষা, এইসব ভাষা ব্যবহার হয়েছে।
কিন্তু সংস্কৃত ভাষায় কোনো লেখা নেই কেন? ভারতবর্ষের আজকের দিনে দাঁড়িয়ে কতজন মানুষ সংস্কৃত ভাষায় কথা বলেন? শুধু তাই না, আমরা বিভিন্ন ছোট ছোট লেখা পড়তে গিয়ে বিভিন্ন জায়গা থেকে যেসব তথ্য আমাদের এই স্বল্প সময়ে চর্চিত বিষয়গুলোর মধ্যে থেকে যেগুলো পাচ্ছি, যে তখনকার সময় যে চৈনিক পরিব্রাজকরা ভারতবর্ষে ছিলেন এবং তাদের লেখা থেকে আমরা অনেক তথ্য পাচ্ছি, যে এবং ব্রিটিশরা না আসলে আমরা বুদ্ধ অশোককে জানতে পারতাম না। আজকে এইসব চর্চাগুলো আমরা হয়তো আরও পিছিয়ে যেত, আমরা অনেক তাড়াতাড়ি সেই চর্চাগুলো করতে পারছি। যে তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য আমাদের কাছে উঠে আসছে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে ভারতবর্ষ থেকে একসময় বৌদ্ধের দর্শন সরে গেছিল, এই দর্শন চর্চা হতো না, তাহলে সেখানে চর্চা হতো কোথায়? পাশাপাশি রাষ্ট্রগুলোতে। এই যে মায়ানমার, শ্রীলঙ্কা, কোরিয়া, নেপাল, তিব্বত, এইসব রাষ্ট্রগুলোতে বুদ্ধের চর্চা হতো, ভারতবর্ষে চর্চাই ছিল না। তা এবং আমরা জানি চীনের থেকে হিয়েন সাং, ফায়েন, ইৎসিং এরা এসেছিলেন এবং তাদের লেখা থেকেই আমরা কিন্তু আজকের অনেক তথ্য পেয়ে যাচ্ছি। এবার যে চৈনিক পরিব্রাজক তারা এখানে বুদ্ধের চর্চা করার জন্য এখানে এসেছিলেন এবং সেখানে যে লেখাগুলো ওনারা তুলে ধরছেন, সেখানে আমরা পাচ্ছি কি? সেখানে আমরা পাচ্ছি যে ভারতবর্ষে 64টা লিপি ছিল, 62টা দর্শন ছিল। ভাবুন ভালো করে, 64টা লিপি, 62টা দর্শন। আমরা জানি যে ভারতবর্ষের প্রাচীন লিপি বলতে আমরা প্রথমে উল্লেখ করি সিন্ধু লিপির কথা, যার পাঠোদ্ধার আজও হয়নি। কারণ আমরা যখন কোনো কিছু নিয়ে চর্চা করব, গবেষণা করব, তখন আমার কিন্তু গোড়ায় যেতে হবে। পাতায় জল ঢালে তো হবে না, আমাকে গোড়ায় যেতে হবে, আমাকে তথ্যগুলো অনুসন্ধান করতে সেই জায়গাটায় পৌঁছতে হবে, তবে আমরা বুঝতে পারবো আসল জায়গাটা কোথায়। তো সেখানে আমাকে দেখতে হবে যে এই সংস্কৃত ভাষা কতটা পুরানো। সংস্কৃত ভাষাকে কি বলছে? দেবনাগরী লিপিতে লেখা হয়েছে। এবার যে 64টা লিপির কথা বলা হচ্ছে এবং যে চৈনিক পরিব্রাজকদের যে লেখায় বা বিভিন্ন জায়গায় যে ইতিহাস থেকে যে 64টা যে লিপির কথা বলা হচ্ছে, সেখানে খুব অদ্ভুতভাবে আমরা যদি দেখি, সেখানে কিন্তু প্রথম লিপি হচ্ছে এবং সবচেয়ে প্রাচীন লিপি আমরা কোনটা জানি? যে তামিল ব্রাহ্মী লিপি। তামিল ব্রাহ্মী লিপি, যেটাকে ব্রাহ্মী লিপি বলা হয়, এবং পালি ভাষা, প্রাকৃত ভাষাও লেখা হতো এই তামিল ব্রাহ্মী লিপিতে। তাহলে এই যে তামিল ব্রাহ্মী লিপিতে যেটা লেখা হতো, সেখানে আমরা যে সমস্ত লিপির কথা পাচ্ছি, প্রাচীন ভারতে 64টা লিপির যে তালিকা এখানে আমার কাছে আছে, এবং এখানে প্রথম যে লিপির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি, খরষ্টি। এর মধ্যে যে লিপিগুলো, আমি 64টা লিপি অতটা পড়ছি না, খরষ্টি লিপি আছে, দ্রাবিড় লিপি আছে, সাংখ্য লিপি আছে, আরও মজার ব্যাপার অসুর লিপি আছে। এই এত লিপি ছিল, হ্যাঁ, যে 64টা লিপি, কিন্তু সেখানে দেবনাগরী লিপির কথা বা সংস্কৃত লিপির কথা কিছু উল্লেখ নেই কেন? এ প্রশ্ন আমাদের আসা উচিত, ভাবা উচিত। আমরা সবাই শিক্ষিত মানুষ, আমরা যারা অন্তত পড়াশোনা করেছি, আমরা এই বিষয় নিয়ে চর্চা করব যে কেন এর মধ্যে নেই। যে 64টা লিপির মধ্যে তাহলে সংস্কৃত যে লিপিটা, সেটা গেল কোথায়? এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যে সমস্ত ইতিহাস আমরা যেখান থেকে আমরা পাচ্ছি, যে কোথাও এই গুহা লিপি, স্তম্ভ লিপি, সেখানেও কোনো সংস্কৃত লিপি নেই কেন? কোথাও প্রাচীন সাহিত্য সংস্কৃত ভাষা পাওয়া গেছে কি? তাহলে আজকের যারা বলছে যে সংস্কৃত নাকি 5000, 10,000, অমুক তমুক ইত্যাদি কত বছরের নাকি পুরানো টুরানো ইত্যাদি কথা বলছে, তাহলে সেটা কতটা ঠিক? তাহলে আমাদের যে ভাষা, আমরা পরিষ্কার ভাষা, আমাদের সিন্ধু লিপি, তামিল ব্রাহ্মী লিপি, যেটা ব্রাহ্মী লিপি বলা হয়, আসলে ওটা তামিল ব্রাহ্মী লিপি, এবং খরষ্টি, আর্মিয়া ইত্যাদি অনেকগুলো ভাষা এগুলোকে করা হয়েছিল। তাহলে সেখানে কিন্তু সংস্কৃত ভাষায় কিছু নেই। তাহলে আমাদের যে ইতিহাসে যে মানে সনাতন শব্দগুলো ব্যবহার করা হচ্ছে আজকের দিনে, যেটা লেখা হচ্ছে, যে সংস্কৃত ভাষায় লেখা হচ্ছে বলছে, তাহলে সেই ভাষাগুলো কবেকার ভাষা? কবে থেকে লেখা হচ্ছে?
কারণ বলা হচ্ছে তার আগে যে সংস্কৃত যে শব্দ বা ভাষা এসেছে সেটা বলছে কুটিল ভাষা, এবং এটা বলছে সংস্কার করা ভাষা ইত্যাদি, অনেক রকম নাম আছে, সংস্কার করে সংস্কৃত ইত্যাদি ইত্যাদি। তা সংস্কার কোথা থেকে করা হচ্ছে, এর মধ্যে অনেক তথ্য আছে, আমরা বিভিন্ন বইয়ে এগুলো উল্লেখ করেছি যে এগুলো পরবর্তীতে যে ভারতবর্ষের তামিল ব্রাহ্মী লিপি থেকেই যেগুলো নেওয়া হয়েছে সেটা কিন্তু খুব পরিষ্কার, বিভিন্নভাবে উঠে এসেছে, বিভিন্ন তথ্য থেকে উঠে আসছে। তাহলে আমাদের কাছে যে দর্শন বা যে বিষয়গুলো আছে সেটা পরিষ্কার, এবং এখানে কতগুলো দর্শনের কথা বলা হয়েছে, বৌদ্ধ, চারবাক, যোগ, সাংখ্য, জৈন, এই যে দর্শনগুলোর কথা বলা হয়েছে, এই দর্শনগুলোর মধ্যে সবচেয়ে আমি বললাম কি যে এরকম ৬২টা দর্শনের কথা বলা হচ্ছে, ৬২টা, এক একটা দর্শন নয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই ৬২টা দর্শন সবই হচ্ছে কিন্তু প্রকৃতিবাদী দর্শন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, ভালো করে এটা বুঝবেন যে ৬২টা দর্শন যদি আমরা দেখি, খুব গভীরে গিয়ে দেখি, ৬২টা দর্শনের বেশিরভাগ, বাবা সাহেব বেশ কিছু দর্শনের উল্লেখ করেছেন, এখানে অন্তত ৬টা দর্শনের কথা বলা হয়েছে। এবং এরকম আরও যে সব দর্শন সেগুলোকে আমরা যদি দেখি, যেমন এর মধ্যে আক্কিয়বাদ, যার স্রষ্টা হচ্ছে পুরন কাশ্যপ, যেমন আছে মখখালি গোসালের নিয়তিবাদ, সেখানেও কিন্তু এই প্রকৃতিবাদের কথা বলা হচ্ছে, অজিত কেশকম্বলের উচ্ছেদবাদ, তারপরে অন্যোন্যবাদ, প্রকৃত কাচ্যায়ন, তারপরে আছে বিক্ষেপবাদ, সঞ্জয় বেলর পুত্র। এইরকম ৬২টা দর্শন আছে, কিন্তু মজার ব্যাপার সেখানে কিন্তু সংস্কৃত দর্শনের কথা বলা নেই। মানে যে তথাকথিত হিন্দুত্ববাদের যে দর্শনের কথা বলা হচ্ছে সেই দর্শন কিন্তু নেই। আমরা যেটা বল্লাল সেনের সময় থেকে যেটা দেখছি সেই দর্শন কিন্তু অন্য দর্শন। সে দর্শন ব্রাহ্মণ্য ধর্ম, মানে দ্বাদশ শতকে ছিল ব্রাহ্মণ্য ধর্ম, সেটা আস্তে আস্তে হিন্দু ধর্মতে ইত্যাদি রূপান্তরিত হয়েছে। তাহলে এই যে বিষয়গুলোকে যদি আমরা একটু গভীরভাবে চর্চা করি, আমি এই তথ্যগুলো শুধু আপনাদের কাছে তুলে ধরলাম যে এই থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যে ধম্মপদ, আর একটা কথা বলে আমি শেষ করব যে এই ধম্মপদ সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ, যে গৌতম বুদ্ধের ধম্মপদ যদি আমরা সবাই অবলম্বন করি, যে আমরা কিভাবে চলবো, কিভাবে করব। এবং এখানে আমাদের এখন বিবেকানন্দ নিবেদিতার এটা নিয়েও আমরা যখন চর্চা করলাম, সেখানে খুব অদ্ভুত তথ্য আসলো যে নিবেদিতার এখানে যেমন বেলুড় মঠ করেছিলেন, তেমনি একসঙ্গে ছিল উত্তরাখণ্ডে মায়াবতী আশ্রম। আপনারা অনেকে হয়তো নাম শোনেননি, অনেকে শুনেছেন। মায়াবতী আশ্রম, যেখানে কোনো পূজা পাঠ হয় না, যেখানে কোনো দেবদেবী রাখা হয় না, সেই মায়াবতী আশ্রম উত্তরাখণ্ডে। এবং উনি বিদেশ থেকে যখন কাউকে নিয়ে আসতেন, তাকে প্রথমে তিনি নিয়ে যেতেন কিন্তু মায়াবতী আশ্রমে, উত্তরাখণ্ডের মায়াবতী আশ্রমে বিবেকানন্দ নিয়ে যেতেন, এবং সেখানে বুদ্ধের বই থরে থরে সাজানো সেই মায়াবতী আশ্রমে। হ্যাঁ, এবং নিবেদিতাকে, মার্গারেটকে যখন নিয়ে এসেছিলেন 1898 সালের মার্চে, তিনি বুদ্ধের কথা বলেই তাকে নিয়ে এসছেন এখানে, যে বুদ্ধের পথ অনুসরণ করো। এবং 1898 সালের মার্চে উনি যখন নিবেদিতাকে দীক্ষা দিচ্ছেন, দীক্ষা দেওয়ার সময় উনি বলছেন, তিনি শিবকে এবং বুদ্ধের পায়ে প্রণাম করাচ্ছেন, শিবের পায়ে এবং বুদ্ধের পায়ে নিবেদিতাকে প্রণাম করাচ্ছেন, এবং প্রণাম করিয়ে বলছেন বুদ্ধের পথ অনুসরণ করো। তিনি বলছেন না রামকৃষ্ণের পথ অনুসরণ করো, তিনি কি বলছেন? নিবেদিতাকে বলছেন বুদ্ধের পথ অনুসরণ করো। আমার কথা না, রামকৃষ্ণ মিশনের লেখা থেকেই বলছি, নিবেদিতার নিজের লেখা থেকেই বলছি, যে তার কাছে নিবেদিতা বলছে আমার সবচেয়ে স্মরণীয় দিন, এবং সেই দিন তিনি নিবেদিতাকে দীক্ষা দিয়ে বলছেন বুদ্ধের পথ অনুসরণ করো, বুদ্ধের পায়ে অঞ্জলি দিয়ে। তাহলে আমাদের কাছে যে তথ্য সামনে এই সমস্ত মিডিয়া প্রচার মাধ্যম আমাদের কাছে ছড়িয়ে দিচ্ছে, যে তথ্য দিয়ে, আসল তথ্য কিন্তু অন্য জায়গায় লুকিয়ে আছে। এবং সেটা আমরা যারা শিক্ষিত হয়েছি, আমরা যদি এটা না চর্চা করতে পারি, মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু আসল কাজটা হবে না। আমরা শুধু শুনে গেলাম, বললাম, হবে না। আমাদের মিডিয়া, আমাদের
যেটুকু হাতে আছে, যেটুকু কাজে আছে সেটাকে কাজে লাগাতে হবে। যে আমরা যদি মানুষের মধ্যে কল্যাণ চাই, সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব চাই, অহিংসা ভালোবাসা চাই, সমাজে ছড়িয়ে দিতে চাই, প্রজ্ঞা কল্যাণ যে কথা বলছি আমরা, প্রকৃতিবাদ যদি ছড়িয়ে দিতে চাই, তাহলে আমাদের প্রত্যেককেই কিন্তু এর সামান্য কিছু হলে এই প্রচারের কাজে নামতে হবে। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে, আমার আজকের আয়োজক মিলনকে আমার ধন্যবাদ জানিয়ে, এবং তার এর আগের আলোচনা খুব ভালো লেগেছে। আমার সবচেয়ে ভালো লেগেছে যে এইখানে এটাকে আপনারা অনন্ত ছবি তুলে নেবেন, খুব ভালো একটা জিনিস ও করেছে, যেখানে প্রকৃতি মাঝখানে রেখে যেভাবে ও দর্শনটা লিখেছে, এটাকে যদি একটু সবাই বোঝার চেষ্টা করেন, খুব সুন্দর জিনিস এটা। এইটাকে সব জায়গায় একটু ছড়িয়ে দিন, আর এটা আরও ভালো করে বোঝার চেষ্টা করুন। জয় ভীম, নমো বুদ্ধায়।